ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তোমরা কিন্তু জানোই যে এই টপিকটা প্রত্যেকটা ক্লাসে বলো বা এক্সাম যেমনই হোক না কেন, এই টপিক কিন্তু কতটা ইম্পর্টেন্ট। সেই মতো তোমাদের সিলেবাসেও কিন্তু এবার রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কোনোভাবেই কিন্তু এই টপিকটি তোমরা স্কিপ করবে না। তো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় রয়েছে এই বিষয়টি। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি প্রত্যেক দিন তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করে থাকি। চলো দেখে নিচ্ছি ঝটপট। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো এখানে পুরো কোর্স ফির বিষয়টা। দেখো, একটু ভালো করে দেখলেই দেখতে পাবে যে পুরো ডিটেলস কিন্তু এখানে তোমাদের জন্য দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, ফর মেজর স্টুডেন্টসদের জন্য পে করতে হবে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের ক্ষেত্রে পে করতে হবে মাত্র 699 টাকা। এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইটও কিন্তু চলে এসেছে, তোমরা চাইলে সার্চ করে দেখে নিতে পারো। চলো, অতিরিক্ত কথায় না গিয়ে এবার আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে? 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ বা এই যে পুরো ইনসিডেন্টটা বলো বা এই যে পুরো হত্যাকাণ্ডটা, এটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, 1919 সালের 13ই এপ্রিল। ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে বলতে পারি যে এটা একটা যুগান্তকারী, শুধুমাত্র যুগান্তকারী নয়, এটা কিন্তু এর সাথে সাথে একটা মর্মান্তিক ঘটনাও কিন্তু ঘটেছিল, তাই তো? আচ্ছা, যদি পটভূমি দেখি, বলছে পটভূমি বোঝার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতির দিকে আমাদেরকে নজর দিতে হবে। কিরকম? যুদ্ধকালে ভারত ব্রিটিশ সরকারের প্রতি বিপুল অর্থ, খাদ্য ও প্রায় 13 লক্ষ সৈন্য সরবরাহ করেছিল। ঠিক আছে, কি বলা হচ্ছে, সেই সময় যুদ্ধ যখন হয়েছিল তখন ভারত ব্রিটিশ সরকারের প্রতি অর্থ যেমন দিয়েছিল, তেমন কিন্তু সেনাও দিয়েছিল। সেনার সংখ্যা কত ছিল? প্রায় 13 লক্ষ সৈন্য সরবরাহ করেছিল। ভারতীয়দের আশা কি ছিল যে যখন যুদ্ধ থেমে যাবে তখন রাজনৈতিক সংস্কার এবং স্বায়ত্ত শাসনের দিকে কিন্তু এটা ভালো দিক ভারতীয়রা দেখতে পাবে, এই আশা নিয়েই কিন্তু সাহায্যটা করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকারের সেই প্রত্যাশা পূরণ না করে 1919 সালে রাওলাট আইন জারি করে। ব্রিটিশ সরকার সেই প্রত্যাশা পূরণ না করে, সেই প্রত্যাশা মানে কি, যেই আশা নিয়ে ভারতীয়রা ভেবেছিল যে আমরা সাহায্য করলে পরবর্তীকালে এই যে আমাদের যে রাজনৈতিক সংস্কার বা স্বায়ত্ত শাসন, এদিকটাই কিছু হলেও আমরা কিছু ভালো দিক দেখতে পাবো। যুদ্ধ থেমে গেল, ব্রিটিশ শাসন কিন্তু বা ব্রিটিশ সরকার সেরকম কিন্তু কিছু করলেন না, ভারতীয়রা যে বিষয়টা নিয়ে আশাবাদী হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা দেখো কি হলো, এই প্রত্যাশা পূরণ না করে 1919 সালে রাওলাট আইন জারি হলো। এই আইনের বিচার ছাড়াই কি হচ্ছিল, গ্রেপ্তার, গোপন বিচার, সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণের বিধান ছিল, যার ফলে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। তাহলে এই যে 1919 সালে রাওলাট আইন জারি হলো, সেই আইনে কি 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 হচ্ছিল, যে কোনো রকম বিচার ছাড়া যাকে যখন ইচ্ছে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। সংবাদপত্রগুলো ছিল সেই সময় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার মানুষের আন্দোলনের ক্ষেত্রে বা প্রতিবাদ জানানোর ক্ষেত্রে, সেইগুলোকে কিন্তু সবার আগে কন্ট্রোলে নিয়ে আসা হচ্ছিল। ঠিক আছে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে রাওলাট সত্যাগ্রহ শুরু হয় এবং পাঞ্জাবে আন্দোলন একটা বড় আকার কিন্তু নিয়ে নেয়। অমৃতসরে জনপ্রিয় দুই নেতা সাইফুদ্দিন কিচলু ও সত্যপালকে গ্রেপ্তার করা হলে জনরোষ কিন্তু সেই সময় কি বলবো যে আরো কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে। ঠিক আছে, বিষয়গুলোকে একদম গল্পের মতন করে মনে রাখার চেষ্টা করো, দেখবে সমস্তটা মনে রাখবে থাকবে। আচ্ছা, এরপর কি হয়, এই যে সেই সময় দুজন জনপ্রিয় নেতাকে অ্যারেস্ট করে নেওয়া হলো সেই রকম একটা পরিস্থিতিতে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে 13 এপ্রিল বৈশাখী উৎসবের দিনে মানুষ পাঞ্জাবের যে জালিয়ানওয়ালাবাগ বলে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু সকলে মিলে জড়ো হয় বা সেখানে সকলে মিলে সমবেত হয়। কেউ উৎসব উপলক্ষে, কেউ রাজনৈতিক প্রতিবাদে অংশ নিতে। এবার দেখো জায়গাটি কেমন ছিল, চারদিকে প্রাচীর ঘেরা ছিল এবং সেখান থেকে যদি বেরোনো হতো তাহলে একটাই পথ ছিল। ঠিক আছে, সেখান থেকে বেরোনোর একটা মাত্রায় পথ ছিল, কিন্তু সেটাও ভীষণ চাপা ছিল, ভীষণ সংকীর্ণ ছিল। তো সেই সময় পাঞ্জাবের সামরিক কর্তৃপক্ষ ব্রিগেডিয়ার
জেনারেল ডায়ার, সেই সময় তিনি কি করেন, সেই সময় এতজন লোক যখন এরকম একটা জায়গায় সকলে মিলে সমবেত হন যেখানে পালানোর শুধুমাত্র একটি মাত্র পথ ছিল এবং সেটাও ভীষণ সংকীর্ণ ছিল, সেই সময় তিনি কি করেন, তিনি সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়ে কোনো রকম আগাম কোনো সতর্কতা ছাড়া তিনি কিন্তু কি করে, গুলি চালানোর নির্দেশ দিয়ে দেন। প্রায় 10 মিনিট ধরে নির্বিচারে গুলি চলে এবং শত শত নিরস্ত্র মানুষ বা সেখানে যারা সকলেই যারা জমা হয়েছিলেন সকলেই কিন্তু নিহত এবং আহত হন। সরকারি হিসেবে 379 এই যে সংখ্যাটা রয়েছে এটা কিন্তু তোমরা মেনশন করবে। এই এতজনের মৃত্যু হলেও সমসাময়িক ভারতীয় সূত্রে কিন্তু সংখ্যাটা অনেক বেশি ছিল। সেই সময় যারা জড়ো হয়েছিলেন বা যারা সমবেত হয়েছিলেন সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল এবং আতঙ্কে কি হয়, অনেকে যে যেখান থেকে পারছিলেন যে প্রাণ বাঁচানোর জন্য পাশে একটা ছোট্ট কুয়ো টাইপের ছিল, তো সেখানে কিন্তু অনেকে ঝাঁপ দিয়ে দেয়। ঠিক আছে, এই নৃশংসতার পর এবার দেখো কি হয়, এই নৃশংসতার পর সারা দেশে কিন্তু অটোমেটিক্যালি পরিস্থিতি অলরেডি খারাপ ছিল এবং এই ঘটনার পর কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন এবং প্রতিবাদ জানান। তদন্তের জন্য হান্টার কমিশন গঠিত হলেও সেই যে ডায়ারের বিরুদ্ধে কঠোর শাস্তি না হওয়ায় ভারতীয় ক্ষোভ কিন্তু আরো জমে যেতে থাকে। ঠিক আছে, তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয়দের মনে ব্রিটিশ শাসনের প্রতি শেষ যে আস্থাটুকু ছিল যে এখান থেকে আমরা কিছু হলেও হেল্প পাবো বা কিছু, সেটা রাজনৈতিকভাবে হোক বা সেটা কি বলবো যে স্বায়ত্ত শাসনের দিক থেকে হোক, সেই যে শেষ আশাটুকু ছিল সেইটুকুও কিন্তু শেষ হয়ে যায় এখান থেকেই। তো জাতীয় আন্দোলনকে নতুন একটা গতি দিয়ে দেয় এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং এর পরবর্তী পর্যায়ে অসহযোগ আন্দোলন, গণ আন্দোলনের পথকে আরো প্রশস্ত করে দেয়। তাই এই ঘটনা কেবল একটি মাত্র হত্যাকাণ্ড নয়, এটা কিন্তু আমরা বলতেই পারি যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি কি বলবো যে একটা মানে এখান থেকে শুরু হয়ে যায়, এরপরে বৃহত্তর আন্দোলন এখান থেকেই শুরু হয়ে গেল বা এটা একটা গুরুত্বপূর্ণ মোড় ছিল, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, তাহলে এই ছিল ভীষণ সংক্ষেপে কিন্তু আমি বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। ডিটেলস কিন্তু রয়েছে, কখনোই ভাববে না যে এইখান থেকে এইটুকু, এখানে আরো অনেক কিছু রয়েছে। তো সেইগুলো কিন্তু আমি ডিটেলসে আমার যে অনলাইন ব্যাচের ক্লাসেসগুলো রয়েছে আমি সেখানে আলোচনা করে দিই। সেই ক্লাস যদি জয়েন করতে চাও এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে। থ্যাংক ইউ।